So graphite এর ক্ষেত্রে what's going to happen for graphite? So graphite is very close to diamond. The only difference would be যে তোমার এক একটা কার্বন মাত্র 3টা কার্বনের সাথে রিঅ্যাক্ট করে, ঠিক আছে? মাত্র 3টা কার্বনের সাথে সে বন্ড ফর্ম করে। তো এটাও কিন্তু হেক্সাগোনাল স্ট্রাকচারস, ডায়মন্ডের মতনই দেখতে কাছাকাছি। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে মধুর চাকের মতো আঁকছিলাম, এটা একটু সবাই মধুর চাক আঁকছি, সেম কনসেপ্ট। হ্যাঁ, ডিফারেন্স নাই। মাটিতে আছাড় দিয়ে ফেলাই দিছি। হ্যাঁ, হ্যাঁ। দিস ইজ গোইং টু কি বি বললি তুই? কারণ আমার ডায়াবেটিস। আন্টি হয়ে গেছে স্যার, এই কি আন্টিদের সাথে আমাদের কোচিং আচ্ছা। নিয়ে দিছেন। তো এক একটা কার্বন 3টা কার্বনের সাথে রিঅ্যাক্ট করবে, তো একটা কার্বনের স্পট খালি, তো সে কি করবে, সে নিচে আরেকটা কার্বনের সাথে গিয়ে সে রিঅ্যাক্ট করবে, ঠিক আছে? আরেকটা কার্বনের সাথে সে ধরার চেষ্টা করবে, কিন্তু ডায়মন্ডের মতন স্যার বলেন। একটা কোশ্চেন ছিল, বলেন। গ্রাফাইট তো 3টা কার্বনের সাথে বন্ড করবে, হ্যাঁ, তাইলে ডায়মন্ড কয়টা কার্বনের সাথে বন্ড করবে? 4টা। ডায়মন্ড 4টার সাথে বন্ড করবে, গ্রাফাইট 3টার সাথে বন্ড করবে, ঠিক আছে? আইসোটোপের মতো। তো ওয়ান সেকেন্ড আরেকবার স্টার্ট করি। তো গ্রাফাইট 3টার সাথে বন্ড করবে, কিন্তু গ্রাফাইটের প্রত্যেকটা কার্বনের হাত হচ্ছে 4টা, সো ওর একজন আরো একজনের সাথে দরকার, নাইলে ওর জিনিসটা কমপ্লিট হবে না। তাহলে হাউ ইজ হি গোইং টু সলভ দিস প্রবলেম? এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, ওকে? জি, দ্য বেসিক স্ট্রাকচার। তো প্রত্যেকটা কার্বন এখন সে আরেকজনকে খুঁজতেছে, এভরি সিঙ্গেল কার্বন হিয়ার ইজ ওয়ান কার্বন শর্ট। তো ওরা আরেকটা লেয়ার তৈরি হয়েছে, এখানে গ্রাফাইটের আরেকটা লেয়ার আছে যার একই প্রবলেম, ঠিক আছে? দে হ্যাভ দ্য সেম প্রবলেম। প্রত্যেকে 3টা সো কার্বন। যেই সাইডটা বাকি থাকে ওইটা কি ওইটার সাথে জয়েন করে ফেলে? হ্যাঁ, জয়েন করার চেষ্টা করবে, বাট দিস ইজ টু ফার অ্যাওয়ে, রাইট? এদের মধ্যে ডিসটেন্স ইজ টু ফার অ্যাওয়ে, সো কোনো বন্ড হওয়া সম্ভব না, কারণ কোভালেন্ট বন্ড হইতে হইলে তো they need to be in contact. There is no contact between them. তো ওরা কি করে, ওদের যে এক্সট্রা ইলেকট্রন গুলো আছে, প্রত্যেকে যদি 3টা কার্বনের সাথে রিঅ্যাক্ট করে, একটা ইলেকট্রন কিন্তু খালি, রাইট? হ্যাঁ, কার্বনের স্ট্রাকচার কিরকম? 4টে ইলেকট্রন, 4টে ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রন মাত্র বন্ডেড হয়েছে, 3টা ইলেকট্রন ফ্রেন্ড পাইছে, আর একটা খালি। একজন খালি। তো এই যে খালি ইলেকট্রনটা, প্রত্যেকে তাদের ইলেকট্রন গুলাকে এই মাঝখানে লেয়ারটারে ফালাই দিবে, মেটালের মতো। ওদের ইলেকট্রনটাকে বোঝা মনে হবে, সো এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম আর গোইং টু রিলিজ দেয়ার ইলেকট্রন ইন বিটুইন। এই লেয়ার থেকেও অল অফ দেম আর গোইং টু রিলিজ দেয়ার ইলেকট্রনস মাঝখান দিয়ে, ঠিক আছে? আর আমিও বুঝি নাই। এক্সট্রা যে ইলেকট্রনটা, আমিও স্যার। এক্সট্রা যে ইলেকট্রনটা 3টা কার্বন, হ্যাঁ, যেটা রিঅ্যাক্টেড, যেটা আনরিঅ্যাক্টেড, হ্যাঁ? তো ওই এক্সট্রা ইলেকট্রনটা প্রত্যেকটা কার্বন দে আর গোইং টু ড্রপ দ্যাট ইলেকট্রন, দে আর গোইং টু লেট গো অফ দ্যাট ইলেকট্রন, ঠিক আছে? ও যে একটা একটা করে সবার কাছে বাকি ছিল। সবার কাছে বাকি ছিল, প্রত্যেকটা বাকি আছে। ও 3টার সাথে রিঅ্যাক্ট করে একটা বাকি আছে, ও 3টা রিঅ্যাক্ট করছে একটা বাকি আছে, প্রত্যেকের কিন্তু একটা একটা ইলেকট্রন এমটি আছে, খালি আছে। তো যেগুলা যার খালি আছে, প্রত্যেকটা ফ্রি ইলেকট্রন গুলাকে, মানে প্রত্যেকটা ইলেকট্রনকে সে ফ্রি করে দিবে, ছেড়ে দিবে, ও এই মাঝখানের লেয়ারের মধ্যে সে ছেড়ে দিবে, এবং they are going to form a bond in that way. এগুলা সব একটু পজিটিভ হইলো, এগুলা সব একটু নেগেটিভ হইলো। তো এই মাঝখানের পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রন, নেগেটিভের মধ্যে যে কানেকশন, সেই কানেকশন দিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে এরা হেল্ড টুগেদার থাকবে। ইটস গোইং টু বি আ উইক ফোর্স আর কি, ইলেকট্রন গুলো ছাড়বে, বাট দ্য অ্যাট্রাকটিভ ফোর্স ইজ নট গোইং টু বি দ্যাট স্ট্রং। স্যার মানে তো কিছু কিছু পজিটিভ দিবে আর কিছু নেগেটিভ দিবে, রাইট? নেগেটিভ দিবে, ইলেকট্রন ছাড়া আর কিছু ছাড়তে পারবে না, তো পজিটিভ কিছু ছাড়ার নাই, দেয়ার ইজ গোইং টু বি ইলেকট্রনস দ্যাট আর রিলিজড হিয়ার, সো দিস ফ্রি ইলেকট্রনস আর গোইং টু তো বি অনেক উইক একটা বন্ড থাকবে দুইটা ইয়ার মধ্যে, দুইটা লেয়ারের ফিগারের মধ্যে। মাঝখানে খুব উইক একটা বন্ড থাকবে, ঠিক আছে? ইলেকট্রন গুলো এটার জন্য কি তার মানে যেটা ইলেকট্রন রিলিজ করে, তার মানে ইলেকট্রিসিটিও সে পাস করবে তার দিয়ে। আর যেহেতু ইলেকট্রনস ফ্রি আছে এখানে, এখান দিয়ে তুমি যদি একটা কারেন্ট দাও, এই জায়গা দিয়ে ইলেকট্রিসিটি পাস করবে বিকজ অফ দ্য ফ্রি ইলেকট্রনস,
মাঝখানের ফোর্সটা যেহেতু খুবই উইক, এই বন্ড গুলাকে তুমি কোনোভাবেই ভাঙতে পারবে না। দিস আর কোভ্যালেন্ট বন্ডস, দিস আর ভেরি স্ট্রং বন্ডস। সবসময় মনে রাখবা কোভ্যালেন্ট বন্ডস আর ভেরি স্ট্রং বন্ডস। ইন্টারমলিকুলার ফোর্স গুলা হচ্ছে উইক। তো স্ট্রং বন্ড গুলারে ভাঙতে তোমার অনেক কষ্ট হবে, এগুলারে কোনোভাবেই ভাঙতে পারবা না। কিন্তু মাঝখানে অনেক উইক ফোর্সেস আছে, দিস আর ভেরি উইক ইন্টারমলিকুলার ফোর্সেস অথবা ভ্যান ডার ওয়ালস ফোর্সেস, যাই বলো। ভ্যান ডার ওয়ালস আমরা পরে গিয়ে শিখবো, ঠিক আছে? তো উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স গুলাকে তুমি খুব ইজিলি ভাঙতে পারবা। সো এই ফোর্স গুলা যেহেতু ভাঙতে পারবা, the layers can slip and slide over each other. The layers এভাবে করে দুইটা লেয়ার এরকম লাগানো আছে, they can slip and slide over each other very easily. কিন্তু এটার জন্য কি হ্যাঁ গ্রাফাইট ভেঙে যায়? হ্যাঁ, এর জন্য গ্রাফাইট খুবই ইজিলি ভেঙে যায়। ইটস ওয়ান অফ দ্য সফটেস্ট ম্যাটেরিয়ালস অন আর্থ। এতই সফট যে পেন্সিলের লেড সেটা তো গ্রাফাইট দিয়ে বানানো। তো সেটা কিভাবে কাজ করে, পেন্সিলের লিডটা উপরে যতবার তুমি লেখো, উপরের লেয়ারটা জাস্ট স্লাইডস অফ এন্ড অ্যাটাচেস টু দ্য পেপার। ইয়েস, উপরের লেয়ারটা স্লাইড অফ করে, তারপরে কিছুখানি গ্রাফাইট কমে গেল, পরে আবার নিচের লেয়ারটা স্লাইড অফ করে, এন্ড দ্যাট ইজ হাউ দ্য থিং কন্টিনিউস। এর জন্য গ্রাফাইট ইজ আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এবং গ্রাফাইট ইজ ভেরি সফট। ইট ইজ সফট এনাফ টু বি ইউজড ইন পেন্সিল লিডস। আর এটার মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট আর ভেরি হাই। মেল্টিং এন্ড বয়লিং পয়েন্টটা হাই কেন স্যার? বিকজ এটারে মেল্ট করতে হলে আপনার এখনো এই কোভালেন্ট বন্ডগুলোরে ভাঙতে হবে, এন্ড দেয়ার আর মিলিয়ন্স অফ কোভালেন্ট বন্ডস। ঠিক আছে, আপনি স্লাইড করাইতে পারতেছেন ঠিক, ইটস সফট ম্যাটেরিয়াল, কিন্তু এটারে মেল্ট করতে পারতেছেন না বিকজ অল দ্য কোভালেন্ট বন্ডস হ্যাভ টু বি ব্রোকেন বিফোর ইট ক্যান বি মেল্ট। ঠিক আছে, তাহলে দিস আর দ্য প্রপার্টিজ অফ গ্রাফাইট। এটা একটু লিখে ফেলাই। ওয়েট, হিয়ার দ্য ড্রয়িং। তাহলে গ্রাফাইট, সুমাইয়া ছবিগুলো দিস। it is a হ্যাঁ, দিব। giant covalent structure. Each carbon atom forms bonds with 3 other carbon atoms, forming ring structure, hexagonal rings structures. Each carbon has 1 extra electron that does not form covalent bonds and becomes free. The hexagonal rings. শেষ করার পরে বললেন একটা স্ক্রিনশট নিয়ে নিব। ইফা তোর জন্য একটা জোক আছে। জোক না, না না, দরকার নাই। আরে ইজি, বল গেস বল কর। বল। ইউএস এর পর কি আসে? মানে ইউএস এর পর কি আসে? ইউএস ইজ আ কান্ট্রি। হ্যাঁ, এরপর কি আসে? আমি কেমন জানবো? ট্রাই কর। তুই ইউএসবি। Exists between. হোয়াট? এটা তো একটা জোকও না। ভালো ছিল ভালো ছিল। হ্যাঁ, এটা এটা তো জোক joke। ছিল, তাই না? এটা মানে just ওরা আমি বুঝি নাই। ব্রো, But it makes sense. আচ্ছা, রিজওয়ান স্যার একটা ভালো জোক বলেন তো। হ্যাঁ হ্যাঁ, electrons exist. Electrons লুক অন আ মিরর, শেষ। exist between the electrons. অনেক জোস জোস। বেস্ট। So স্যার আমরা তো কখনো ইলেকট্রনস মানে নিজ চোখে দেখিও নাই, বাট না। দে সামহাউ এক্সিস্ট। হ্যাঁ, দ্যাটস graphite can conduct electricity. মেক সেন্স। হ্যাঁ যেমন আমরা তো কখনো ইলেকট্রনস চোখে দেখিও নাই, বাট উই নো যে এটার মধ্যে 4টা আছে 2টা আছে, লাইক উই নো বাট উই নেভার সিন देम। হ্যাঁ, we haven't seen them, but we can interpret from different findings. We can interpret what is happening. এর জন্য we can, মানে basically these are rough ideas, মানে for now. পরে গিয়ে দেখবা যে like whatever we know, অনেক কিছু gets overturned in later parts. যেমন মনে করো যে each electron that is not the smallest unit, ওইটার ভিতরে আরো জিনিস আছে, leptons আছে, তারপরে তোমার প্রত্যেকটা প্রোটন নিউট্রন এগুলোর ভিতরে আরো পার্টিকলস আছে, মিউঅনস আছে, তারপরে আরো আপ কোয়ার্কস ডাউন কোয়ার্কস এই টাইপের জিনিসপত্র আছে। সো উই ক্যান ব্রেক ইট ডাউন ইভেন ফার্দার
এবং we haven't seen them but we understand that these things are present because we have broken the atom into smaller pieces আর তারপরে ওটার মধ্যে থেকে we got some findings that can be only explained if these things exist যদি এগুলো exist না করে তাহলে those things cannot be explained so basically আমরা findings থেকে interpret করছি যে this is why we say that these things exist এটা হচ্ছে কি A levels এ আরো ডিটেইলসে বুঝবা কেন the atomic model came into existence so free electrons exist between the layers so graphite can conduct electricity layers the forces between the layers is very weak so graphite is soft as the layers can slide over each other slide over each other there are lots of forces between them there are lots of intercovalent bonds that have to be broken to melt graphite so a large amount of energy is needed good so graphite has a high melting and boiling point আফসার কল দিছে তাই না হ্যাঁ এটা স্যার নিব স্ক্রিনশট না আল্লাহ 1 ঘন্টা তো হয়ে গেল আর আধা ঘন্টা অনলি আর এই ছবিটা আঁকতে হবে গ্রাফাইটের যে ছবিটা এখানে আছে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিছি ওটাও স্যার রাইটিংটা একটু সাইডে নিয়ে গিয়ে জানতা হ্যাঁ দেন আমরা এইভাবে কপি করব আর ডায়মন্ডের জন্য তো সেম তাই না ওয়েট ওই সাইডটা গ্রাফাইট ছিল না এই সাইডটা গ্রাফাইট আমি ভুলে ওটা নিছি না ঠিকই আছে সব তিনটাই গ্রাফাইটের বাট আমরা ফলো করব সেকেন্ড ডায়াগ্রামটা ও আচ্ছা ঠিক আছে হাসিন তুই পারস না তো তোর তো 90% আনতে হবে তাই হেল্প করছি নাহলে আমার কোনো ঠেকা পড়ে নাই তোর হেল্প করতে ও আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আই হেট ইউ ঠিক আছে আগাবো আগান স্যার আমরাই পিছায় আছি সমস্যা নাই ওকে তো এখানে প্রপার্টিজ গুলো বলছে diamond is the hardest known substance it is used for drilling and cutting এটা স্ক্রিনশটই নিন we already discussed this diamond হচ্ছে হার্ড এর জন্য এটা ড্রিলস হিসেবে ইউজ করা হয় কাট করার জন্য ইউজ করা হয় মেটাল কাট করার জন্য ইউজ করা হয় একদম মুখস্থ করে ফেলবো খাতে লেখা গ্রাফাইট ইজ সফট এন্ড স্লিপারি দেখে লুব্রিকেন্ট হিসেবে ইউজ করা হয় সফট দেখে পেন্সিল লেডে ইউজ করা হয় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে দেখে ইলেকট্রোডস ইউজ করা হয় আর সিলিকা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড যেটা পড়লাম আমরা it is hard এর জন্য স্যান্ডপেপার ইউজ করে স্যান্ডপেপার কি জিনিস স্যার ইউ হ্যাভ এনি আইডিয়া শিরিষ কাগজ আমি এটা জানি good it is hard so it is used for making glass and lenses এটা স্ক্রিনশট নাও and high melting point so it is used for bricks for lining furnaces আগেলাম নিছি স্ক্রিনশট নিছো হুম মেটালিক বন্ডিং অলরেডি আমরা পড়ে ফেলছি না মেটালিক বন্ডিং আমরা পড়ে ফেলছি আগেই মেটালস এর ফাংশনস ও পড়ে ফেলছি ওকে অলরাইট এখন নেমিং কম্পাউন্ডস এ আমরা যাই নেমিং কম্পাউন্ডস এর সিস্টেম তো আমরা অলরেডি পড়ছি অনেকখানি আমরা ওই জায়ান্ট কোভালেন্ট স্ট্রাকচারটাই বাদ দিয়েছি আমরা এটা লাস্ট ক্লাসেই পড়ছি এগুলো আমরা ম্যাসেজ অফ অ্যাটমস মলিকিউলসও পড়ছি না এগুলো পড়ছি রিটেড দিস এই জায়গা থেকে আমাদের শুরু এটা একটা কুইক রিক্যাপ নেই নাম কিভাবে দেয় ডু ইউ রিমেম্বার হাউ টু নেম থিংস নেম থিংস অ্যাজ ইন নেম কম্পাউন্ডস যেমন মনে নেম কম্পাউন্ডস হাউ ডু ইউ নেম কম্পাউন্ডস যেমন মনে করো আমাদের একটা কম্পাউন্ড আছে CaCl2 এটার নাম কি হবে CaCl ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে নামটা আসলো Cl হচ্ছে ক্লোরিন যেহেতু ক্লোরিন একটা নেগেটিভ এখানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ এর জন্য ক্লোরিনটাকে আমরা IDE দিয়ে দেখাই ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ঠিক আছে যেটা নেগেটিভ হয় সেটার মধ্যে আমরা আইড লাগাই যদি হয় MgSO4
এটার নাম কি? এটার নাম ম্যাগনেসিয়াম। ইফাত তোর মাথা ঠিক আছে? আর ইউ ওকে? এটার নাম ম্যাগনেসিয়াম, এটার নাম কি? আমি Magnesium সালফেট। সালফেট, ইয়েস, সালফেট। সালফেট কেন? ইরফাত আমি দেখে ভয় পাইছি ভাই। কি মুসালিন রে পাথর? বলিস না, তোর বাপ বলছে হ্যাঁ এই বলছে ক্লাসে তুই পড়ে, বলিস ক্লাসে না। পড়ে। হ্যাঁ, কি ম্যাগনেসিয়াম বলবো আমি ওরে? ও তো জানে না, ওরে তো বলতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে। সালফেট, হ্যাঁ। তো আমরা একটা চার্ট দিছিলাম, চার্টের মধ্যে আমরা কয়েকটা আয়নস এর নাম শিখছিলাম। SO4 হচ্ছে গিয়ে 2 এটার নাম কি? সালফেট। SO3 2 এটার নাম হচ্ছে সালফাইট। NO3 এটার নাম কি? নাইট্রেট। নাইট্রেট, Yes. নাইট্রেট না নাইট্রেট। NO2 এটার নাম নাইট্রাইট। রাইট। PO4 3 এটার নাম হচ্ছে ফসফেট। ফসফেট। আর OH এটার নাম হচ্ছে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। ঠিক আছে। এটা ছাড়া আমাদের একটা পজিটিভ আয়নের নামও ছিল NH4+, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম, ঠিক আছে। ওকে, জি স্যার। তা আমাদের যে কোনো একটা স্যার এটা আগে একবার দিছিলেন না আপনি? হ্যাঁ, এটা রিক্যাপ করতেছি কারণ কারোর সময় নাই। তো আচ্ছা ঠিক আছে। আছে তো আমার। আমাদেরকে আমারও আছে। কি বলা হয়? ম্যাগনেসিয়াম নাইট্রেট। তাহলে এটার ফর্মুলাটা কি হবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট। ম্যাগনেসিয়াম নাইট্রেট Mg Mg NO3 NO3 2 ব্র্যাকেটে 2। 2টা কেন আসলো? কারণ দুইটা ম্যাগনেসিয়ামের সাথে তার রিঅ্যাক্ট করছে, কারণ নাইট্রেটের +1 তাই। নাইট্রেটের -1, নাইট্রেটের চার্জ হচ্ছে -1, ম্যাগনেসিয়ামের চার্জ হবে +2। +2 কেন হইলো? কারণ ম্যাগনেসিয়াম দুইটা গ্রুপ 2 তে। ম্যাগনেসিয়ামের সাথে হ্যাঁ। অ্যালুমিনাম অক্সাইড, এটার ফর্মুলা কি হবে? Al Al L2O হবে। OH ALO অক্সাইড, নট হাইড্রোক্সাইড, রাইট? অক্সাইড হলে নেগেটিভ আয়ন হবে না? L2O L2O। আচ্ছা, Al এর চার্জ কত? আচ্ছা এটাই তো আমার ALO হবে, L2 কেন? L2O3 হবে। L2O3 O3 হবে। গুড। তাহলে এটা বুঝাই, অ্যালুমিনিয়ামের গ্রুপ হচ্ছে গ্রুপ 3, তার মানে অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে +3। অক্সিজেনের গ্রুপ হচ্ছে গ্রুপ 6, তার মানে অক্সিজেনের চার্জ হচ্ছে -2। তাহলে 3 এর সাথে 2 ম্যাচ হবে কি হবে? একটা অ্যালুমিনিয়ামের সাথে 1.5টা অক্সিজেন যদি রিঅ্যাক্ট করে তাহলে ম্যাচ হবে, কিন্তু এরকম কিছু তো নাই। হাফ অক্সিজেন তো কখনো রিঅ্যাক্ট করতে পারে না। পুরো জিনিসটাকে আমি ইনটু 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, A2O3, দুইটা চার্জ যদি ব্যালেন্সড হয় তাহলে আমার অ্যান্সার ঠিক। 2 × +3 হচ্ছে +6, 3 × -2 হচ্ছে -6, +6 আর -6 ব্যালেন্সড হইছে, তার মানে দিস ইজ মাই কারেক্ট ফর্মুলা। ইজ দিস ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝছি। ইয়েস স্যার। ওকে। অ্যালুমিনাম হাইড্রোক্সাইড যদি বলি আমি, তাহলে এটার ফর্মুলা কি হবে? অ্যালুমিনাম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড LOH হবে। অ্যালুমিনামের চার্জ LOH3 LOH3 হ্যাঁ। অ্যালুমিনামের চার্জ +3, +3 আর OH এর তো -1 OH না? তো -1। ঠিক আছে। এখন আমাদের মাঝে মধ্যে নামের মধ্যে 1 2 3 এগুলো থাকে, যেমন আয়রন 2 সালফেট। এই কথার মানে কি? লাস্ট ক্লাসে বলছিলাম আমরা। এই ব্র্যাকেটের 2টার মানে কি? আয়রন আয়রনের চার্জ আয়রন 2টা হবে। আয়রনের চার্জ 2।
নট আয়রন দুইটা আছে, আয়রনের চার্জ 2, ব্র্যাকেট মানে আয়রনের চার্জ হচ্ছে +2, তাহলে +2 এর সালফেটের চার্জ কত? দিয়ে দিছে দুইটা সালফেটটা -2 তো -2 FeSO4 FeSO4, গুড, ব্যালেন্সার ঠিক আছে। ঠিক আছে আয়রন 3 সালফেট, Fe3 আয়রন 3, হ্যাঁ তার মানে 3+, আয়রনের চার্জ হচ্ছে +3, সালফেটের চার্জ -2, -2 তাহলে এটার সাথে ম্যাচ করে। Fe2 Fe2, SO3 SO4 SO3. গুড, SO4 Fe2 SO4 3, জোস ঠিক আছে। সালফাইড বললে SO3 ব্র্যাকেটে আবার 3 হ্যাঁ, যে আমি বলতাম আয়রন 3 সালফাইড, তাহলে হয়তো Fe2 SO3 3, SO3 ঠিক আছে। এই কনসেপ্টগুলোর সাথে সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার জি স্যার বুঝে গিয়েছি, অনেক ইজি লাগতেছে। ওকে, যদি আমাদের কোভালেন্ট কম্পাউন্ডস হয় তখন একটু জিনিসগুলো কনফিউজিং হয়ে যায়। যেমন মনে করো CO2, এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড, তার মানে আমি অক্সিজেনটাকে সবসময় আইড হিসেবে ধরবো, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে SO2 এর নাম কি? জি বুঝেছি। SO2 এর নাম হচ্ছে হ্যাঁ সালফার অক্সাইড Sulfur oxide. ডাইঅক্সাইড, দুইটা অক্সিজেন সালফার দিয়ে দুইজন ডাই, ডাইঅক্সাইড ওকে। ডাই সালফার ডাই NO2 ডাই নাইট্রেট ডাইঅক্সাইড Nitrate dioxide. নাইট্রেট না, নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রেট মানে NO4, ওকে NO4 টা একসাথে NO4 থাকলে আমি NO4 NH4 খালি নাইট্রেট অ্যামোনিয়া খালি নাইট্রেট পড়ছি তো জন্য নাইট্রোজেন আছে না নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওকে। আচ্ছা, HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক এটা অ্যাসিড ধরো অ্যাকোয়াস না, তাহলে হাইড্রোক্লোরিক হইলো না, তাহলে গ্যাসের নাম কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড Hydrochloride. হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। See, I am a genius. জিনিয়াস না লামসানা স্যার সেই দিনই পড়াইছে কি জানি ইকুইলিব্রামে ঠিক আছে, ভাই এটা আমি একটা গেস করে মারছি একটা ও আচ্ছা তখন তাই তুমি অ্যাবসেন্ট ছিল NH4Cl এর নাম অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া ক্লোরাইড ও গড আমার কত জোস এগুলাতে ওরে ভাই আছে আচ্ছা এই ছবিটা দেখে আমার একটা মুভির সিন মনে পড়তেছে মুভি থেকেই নিছে প্রবাবলি, এটা তো জিম ক্যারি মনে হয়। আর এটা না ইন্ডিয়ান একটা মুভি যে অনেক ফেমাস, এটা কি জানি মুভি আছে না ছাতার নিচে, আশিকি হ্যাঁ আশিকি এটা ছাতার নিচে না আহা ও সরি ওটা তো স্যুটের নিচে না কিসের যে স্পোর্টের নিচে জ্যাকেট আবার Even sir is very confused. You know the valency, এগুলো আমরা জানি অলরেডি, ভ্যালেন্সি বুঝছি স্যার এই টেবিলটা লাগবে এই উপরে টেবিলটা না, আনইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে হচ্ছে তোমারে বলছে যে এইগুলা কি সম্ভব নাকি না, আর দিস কারেক্ট, ঠিক আছে। তো কারেক্ট কিনা কিভাবে বুঝবো? মনে করো যে হ্যাঁ আমরা হচ্ছে চার্জ দিয়ে বুঝবো। দা হাইড্রোজেন নরমালি কয়টা বন্ড করতে পারে? মনে করো কোভালেন্ট কম্পাউন্ড, হাইড্রোজেন ব্রোমাইড তো অবশ্যই একটা কোভালেন্ট কম্পাউন্ড, রাইট? হ্যাঁ জি হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে কোন গ্রুপে? First group. ফার্স্ট গ্রুপে। মানে ওর আসলে কোনো গ্রুপ নাই, গ্রুপ 1 আর 0 এর মাঝামাঝি আকাশে আছে আকাশে থাকে। হাইড্রোজেন ভাই বায়োডাটা দিছিস কেন একটাই ভাই দেখো। এটা ক্লাস হইছে এটা ক্লাস চুপ আর আদিবা ব্রোমিনের কয়টা अवेलेबल আছে? ব্রোমিনের দুইটা। Okay. দুইটা গ্রুপ 7 রে বাবা, ও 7টা। সরি ডক্টর আপনি প্রেসক্রিপশনে ভুল করলেন কেমনে সরি ভাইয়া ঠিক আছে, তো একটা হাইড্রোজেন এট ম্যাক্স একটা ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করতে পারবে, কখনোই কি দুইটা ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করা সম্ভব? এক্স্যাক্টলি না। না হবে না এটা H2Br হবে H2 কেন হবে রে বাবা? HBr হবে। সরি just HBr সরি না না HBr2 ই তো হবে। HBr2 না। কিভাবে হবে?
একটা ব্রোমিন HBr হবে। হ্যাঁ ও না, ওর তো একটা হ্যাঁ। আছে। হ্যাঁ, তো এটা সিম্পলিফাই যদি করি, ব্রোমিনের একটা হাত, হাইড্রোজেনের একটা হাত, তাইলে দুইটা হাত তাহলে HBr হবে। HBr হবে, রাইট। হুম। তো এখানে ইনকারেক্ট ফর্মুলা আর কারেক্ট ফর্মুলা মিলাই টিলাই দিছে, ঠিক আছে? অথবা ইনকারেক্ট ফর্মুলাটা হচ্ছে কি তোমার কারেক্ট করবা, তো এটার ফর্মুলাটা হওয়া উচিত HBr, হাইড্রোজেন ব্রোমাইড। HBr। হ্যাঁ। এরপরটা কি? CLNA এরপরটা ভুল। এরপরটা ভুল ক্লোরাইড, কেন? সোডিয়াম। কারণ কারণ NaCl হবে, sodium। Cl মেটালটা সামনে আল্লাহ। থাকবে, নন মেটালটা পিছনে থাকবে। নন-মেটাল পরে থাকবে। ইয়েস, Right. এটার মধ্যে তারপরে এটা হয়েছে কিন্তু হ্যাঁ CL কত হবে? ক্যালসিয়াম ক্লোরাইড হবে। CaCl কত হবে? CaCl2 ভেরি গুড। হ্যাঁ, CaCl2। CaCl সাবাস। আর এটা এটা কি? হ্যাঁ, ব্যারিয়াম। Ba- ব্যারিয়াম কোন গ্রুপে একটু চেক করেন? ব্যারিয়াম ব্যারিয়াম হবে ইয়ার সাথে গ্রুপ 2 তে। গ্রুপ 2 তে। তাহলে ব্যারিয়ামের চার্জ হবে +2, BA চার্জও +2, হ্যাঁ, +2 তাহলে তো BaO হবে। BaO বিয়ে হবে। হ্যাঁ, ও BaO বাও। ঠিক আছে? ইয়েস। ব্যারিয়াম আয়োডাইডের ফর্মুলা কি হবে? ব্যারিয়াম আয়োডাইড কি স্যার? বললেন। ব্যারিয়াম BA আয়োডাইডের ফর্মুলা নাম্বার 5। হ্যাঁ, BA BaI2। BaIO I2 আয়োডাইড। I2 তো আইড মানে কি? আইড মানে ও জাস্ট নেগেটিভ। হ্যাঁ আমি হ্যাঁ তোমার কথাটা ঠিক হইলো যদি আয়োডেট বলতো, ওইটা আবার কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, ও এটার ভিতরে আমরা যাবো না। আমাদের ও লেভেলসে যাবো। কিন্তু এগুলো নাই, ক্লোরেট আয়োডেট এগুলো খুব একটা নাই, থাকলে বলে দিবে স্পেসিফিকলি কিসের So কথা বলছে। we just have I হ্যাঁ, আইড গুলো আছে, আর যেগুলো মুখস্থ সালফেট, নাইট্রেট, হুম। ফসফেট, এগুলা ছাড়া দুটো। স্যার, কোয়েশ্চেন নাম্বার 3টা অনেক ইন্টারেস্টিং না? হ্যাঁ বলে। Why does silica have the formula SiO2? কেন? কারণ সিলিকনের it has a charge of 2+ and অক্সিজেন হলো 2 মাইনাস। মাইনাস। তাহলে সিলিকন কয়েকভাবে করতে পারে। ওর হচ্ছে কি কোভালেন্ট বন্ড যদি করে, সিলিকনের 4টা হাত, অক্সিজেনের 2টা হাত, তো অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড করলো, এই অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড করলো, দিস ইজ আ পসিবিলিটি। ঠিক আছে, এটা একটা পসিবিলিটি। তাহলে একটা সিলিকন 2টা অক্সিজেনের সাথে বন্ড করে। আরেকটা পসিবিলিটি হতে পারে আয়নিক বন্ড। আয়নিক বন্ড যদি হয়, তাহলে সিলিকন 2টা ইলেকট্রন অক্সিজেনকে দিল, ও 2টা ইলেকট্রন নিল, আরেকটা অক্সিজেনকে ও অন্য 2টা ইলেকট্রন দিল, ও অন্য 2টা অক্সিজেন নিল, ইলেকট্রন নিল। তাইলে সিলিকন 4 তাহলে তো প্লাস Si2O হবে খালি। SiO2, ঠিকই তো আছে। সিলিকন 4 প্লাস আর অক্সিজেন 2 মাইনাস 2 মাইনাস, তাহলে সিলিকন ডাইঅক্সাইড। তাই দুই ভাবেই পসিবল, কিন্তু রিয়ালিটি দুইটার একটাও না। আমরা রিয়ালিটি উপরে পড়ে ফেলছি। উপরে কি ছিল? রিয়ালিটি হচ্ছে এটা একটা জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার। ওদের রেশিও হচ্ছে 2:1। ওকে, কিন্তু এটা হচ্ছে এক্সপ্লেনেশন যে সিলিকন কেন 2টা অক্সিজেন, সিলিকন ডাইঅক্সাইড হয়, বিকজ সিলিকনের 4টা ফ্রি ইলেকট্রন, অক্সিজেনের 2টা ফ্রি ইলেকট্রন, দে ক্যান ইদার ফর্ম কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে 2টা ডাবল বন্ড ফর্ম হবে, অথবা দে ক্যান ফর্ম আয়নিক কম্পাউন্ড। ওকে, number 6, see if you can give a name and formula for a compound that forms when phosphorus reacts with chlorine. তো এখানে একটু কঠিন। ফসফরাসের গ্রুপটা কত? কোন গ্রুপে? ভুলে গেছি। ফসফরাস হাতের সামনে করেন একটা। ফসফরাস হচ্ছে গ্রুপ 5 এ। ওকে, নাইট্রোজেনের নিচে। 5। হ্যাঁ, ওকে, তাহলে ফসফরাসের আউটার ইলেকট্রন কয়টা? 5টা। তাহলে ওর কয়টা ইলেকট্রন লাগবে? 3টা। তাহলে ওর কয়টা, আর ক্লোরিনের লাগবে একটা ইলেকট্রন। তাহলে যদি কোভালেন্ট বন্ড হয়, তাহলে ক্লোরিন যদি 3টা ইলেকট্রনের সাথে সুন্দর মতন 3টা ক্লোরিন এসে যদি জুড়ে যায়, then everyone's going to have a full outer shell. Yes. Okay, so this is how we can decide যে কি হবে। তো ফসফরাসে যেহেতু 5টা ইলেকট্রন, ওর আরো 3টা লাগবে, আর ক্লোরিনের আরো একটা লাগবে। তো শেয়ারিং করবে, দুইটাই নন মেটালের মধ্যে শেয়ারিং হবে, শেয়ারিং হইলে রেজাল্ট হবে হচ্ছে PCl3। ওকে, বুঝছি। ঠিক আছে।
যদি আমি Yes. এখান থেকে কখনো জিজ্ঞেস করি আর একটু কঠিন যদি বানাই, হ্যাঁ, যে রাইট দ্য স্যার এটা আরেকবার ইকুয়েশন। বুঝাবেন, বুঝি নাই। আচ্ছা, আবার প্রথম দিকে। ফসফরাসের গ্রুপ নাম্বার কত? 5 5। আর ক্লোরিনের গ্রুপ নাম্বার কত? 1 7 সরি 7। 7 মানে একটা ফ্রি আর কি। চার্জ 1 মানে একটা লাগবে, এক্সট্রা একটা লাগবে। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 এভাবে লিখলাম, আসলে এভাবে থাকে না, বাট এভাবে লিখলাম জাস্ট ফর সিম্পলিসিটি। আর ক্লোরিনের 1 2 3 4 5 6 7। ওকে, তাইলে তো এটাও একটা নন ক্লোরিনের মেটাল, তিনটা হ্যাঁ এটাও একটা নন মেটাল, তাহলে অবশ্যই ওদের মধ্যে একটা কোভালেন্ট বন্ড হবে, জি রাইট? আর কোভালেন্ট বন্ড যদি হয় তাহলে ক্লোরিনের একটা শেয়ার করা লাগবে, ফসফরাসের 3টা শেয়ার করা লাগবে। তো ইপ। এক একটা ফসফরাস যদি একটা ক্লোরিনের সাথে শেয়ার করলো তাহলে ওর 6টা হইলো, আর ক্লোরিনের 8টা হয়ে গেল। ক্লোরিন ইজ হ্যাপি, ফসফরাস এখনো হ্যাপি হয় নাই। ও আরেকটা ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করলো, হ্যাঁ তাহলে ওর 7টা হইলো ফসফরাসের, ক্লোরিনের 8টা হয়ে গেল। ক্লোরিন ইজ হ্যাপি, ফসফরাস এখনো হ্যাপি হয় নাই। বুঝেছি। তারপরে ক্লোরিন হলো, ফসফরাস হইলো, এখন ফসফরাসও হ্যাপি, ক্লোরিনও হ্যাপি। ক্লোরিনো হ্যাপি। ঠিক আছে, হ্যাপি ফ্যামিলি। রাইট? ইয়ে। তাইলে ফসফরাসের 3টা অ্যাভেলেবল স্লট, 3টা হাত, ক্লোরিনের একটা হাত। তো ফসফরাসের 3টা হাত দিয়ে ও 3টা ক্লোরিনরে ধরবে, আর ক্লোরিনের একটা হাত দিয়ে ধরলেই তো ও খুশি। এর জন্য আমি like I imagine it to actually be hands, তাহলে it's easier to understand what's going on. ঠিক আছে, চলো আমি এখন যদি এটার থেকে আরেকটু কঠিন একটা কোশ্চেনে যাই। Write the equation না for the স্যার reaction থাক। of phosphorus and chlorine. Okay, ফসফরাস এন্ড ক্লোরিন। তাহলে আমরা জানি ফসফরাসের সাথে যদি ক্লোরিন রিঅ্যাক্ট করে তাহলে আমরা PCl3 পাবো। ঠিক আছে, PCl3 রাইট। হ্যাঁ, PCl3 যদি ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে তাহলে আমার জাস্ট এটা ব্যালেন্স করে দিতে হবে। ক্লোরিন হচ্ছে গিয়ে সবসময় ডায়াটমিক, Cl2 হিসাবে থাকে। তাহলে ফসফরাস প্লাস ক্লোরিন PCl3 ব্যালেন্স করেন একটু ইকুয়েশনটা। ওইখানে 2 লিখেন হ্যাঁ, two রাইট হ্যান্ড লিখেন। সাইডে, আর ক্লোরিনের আগে ওখানে এখানে 2, 3 পরে লেখ। ক্লোরিনের আগে 3, তারপর ওইখানে হ্যাঁ। সব শেষ। সলিড, গ্যাস, আর এটা হচ্ছে অ্যাকুয়াস। না পানি নেই তো, এটা খুব সম্ভবত গ্যাস, বাট আই ডোন্ট রিয়েলি নো, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি। এটা খুব সম্ভবত মিষ্টি ফিউম, বাট হোয়াটএভার, মানে রিগার্ডলেস দ্যাট ডাজন্ট ম্যাটার, ব্যালেন্সটা হয়ে গেছে, শেষ। তো এখানে ইকুয়েশন আসবে এর পরের চ্যাপ্টারই, মানে পরের ক্লাসেই। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক স্যার। আজকে যা বুঝছেন তা পড়া হয়েছে তা বুঝছেন? জি জি, স্যার স্যার। সব বুঝছি। বুঝছি। ঠিক আছে, আমি তাও এটা Next কি আপলোড করে দিব, isotope? ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, আর আপনারা স্ক্রিনশট গুলো সব শেয়ার করে দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার। আল্লাহ স্যার, হাফেজ। আসসালামু আলাইকুম। স্ক্রিনশট আসসালামু যখন আলাইকুম হাফেজ। স্যার। মনে হয় যে কটুক, যে লেখা শুরু করি স্যার লেখা শেষ হয় না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ